বিএনপির ক্ষমতায় যাওয়া বন্ধ করতেই নির্বাচন বিলম্বিত করছে সরকার, অভিযোগ বিএনপির। সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মিকে বড় বাধা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। সংকট নিরসনে প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা। গাজায় গণহত্যা বন্ধ ও ভারতে ওয়াকফ বিল পাশের দাবিতে ঢাকায় বিক্ষোভ। নিধন বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান। এবং বৃষ্টির অজুহাতে ফের ঊর্ধ্বমুখী কাঁচা বাজার বেড়ে গেছে। বেশিরভাগ শাকসবজির দাম, মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সাথে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ক্ষমতায় যাওয়া বন্ধ করতেই সরকার নির্বাচন বিলম্বিত করছে বলে অভিযোগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় নির্দিষ্ট নির্বাচন রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির নেতারা। পাশাপাশি গুম খুনের জন্য শেখ হাসিনার বিচারও দাবি করেন তারা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ গুম খুন হওয়া সব নেতাকর্মীর সন্ধান দাবিতে যুব সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ। এতে যোগ দেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। গত 17 বছরের গুম খুনের বিচার দাবি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা এবং রুটিন কাজগুলো সম্পন্ন করা ছাড়া আপনাদের আর কোনো কাজ আছে বলে আমাদের জানা নেই। এই সরকারের অধীনে আমরা দ্রুত নির্বাচন করে দেশে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। চৌধুরী আলম, ইলিয়াস আলী তারা আজকে গুম হয়েছে, তাদেরকে সন্ধান দেওয়ার জন্য, তাদের খুঁজে বের করার জন্য আপনার গুম কমিশনকে আপনার তাগিদ দেন। গুম খুন অনুসন্ধানে সরকার কালক্ষেপণ করছে জানিয়ে নিজেদের উদ্যোগে তথ্য অনুসন্ধানের কথা বললেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। বাংলাদেশের অজস্র মানুষের কান্না, আমরা শুধু কয়েকজনের নাম এখানে বলছি, অনেকের নাম এখানে জড়িত, অনেকের নাম, অনেক পরিবারের কান্না অশ্রু এখানে জড়িত। সুতরাং আমাদের দায়িত্ব রয়েছে এই ব্যাপারে অনুসন্ধানী কার্যক্রম পরিচালনা করা। বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে দেশবাসী উদ্বিগ্ন মন্তব্য করে গুম খুনের হোতাদের রক্ষার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা দিয়েছে, তাদের বিরুদ্ধে আপনার আইনগত ব্যবস্থা নেন। অন্য ফ্যাসিবাদের যদি উদ্ভব ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান্টুর ব্যাপার। এ সময় নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতি বিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পলাতক শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায় জামায়াত ইসলামী, বলছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা ভেবেছিল ইসলামী দলগুলো দমন পীড়ন ও নিষিদ্ধ করলেই ক্ষমতায় টিকে থাকতে পারবেন, কিন্তু জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকেই নিষিদ্ধ করে দিয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, চির নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকে, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনের প্রস্তুত আছি। রাজনীতির মাঠে পরস্পর বিরোধী বক্তব্য দিলেও বিএনপি জামাত ঐক্য অটুট থাকবে বলে মনে করছেন দল দুটির কেন্দ্রীয় নেতারা। মোহনা টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসির রহমতুল্লাহ। ফ্যাসিবাদের বিচার নিশ্চিতে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এনসিপি সহ নতুন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তারা। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন।
দেশের রাজনীতির ইতিহাসে জামায়াত বিএনপি ভোটের জোট কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছে। তবে ২৪-এর অভ্যুত্থানের পর পরস্পর বিরোধী রাজনৈতিক বক্তব্যে সে সম্পর্ক কিছুটা শীতল। নির্বাচন সহ সমসাময়িক পরিস্থিতিতে নিজেদের অবস্থান জানালেন বৃহৎ দল দুটোর নেতারা। দলীয়ভাবে কিংবা জাতীয় ইস্যুতে বিএনপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে জানিয়ে তৃতীয় বা চতুর্থ সারির নেতাদের বক্তব্য আমলে না নেয়ার পরামর্শ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নাম উল্লেখ করে আমাদের বিভেদ অনৈক্য তৈরি করার কোনো কথা, কোনো প্রচেষ্টা, কোনো ভূমিকা আমাদের পক্ষ থেকে নেই। কোনো দলের হাইকমান্ডের কোনো কথা না হলে নিচে ৩-৪ পঞ্চম সারির লোকেরা কি বলল, এটাকে আমরা ঠিক দলীয় কথা হিসেবে আমলে নিই না। এটা রাজনীতিতে অনেকেই লাইমলাইটে আসার জন্য কথা একটা বোমা ছেড়ে দেয়। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও জামাতের সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গড়ে ওঠা ঐক্য অটুট রয়েছে বলে জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য অতি দ্রুত নির্বাচনের প্রশ্নে এই বিষয়গুলোর বিষয়ে যাতে ফ্যাসিবাদ বিরোধী মূল শক্তিগুলো একই সুরে কথা বলেন। তবে দুই দলের নেতাই প্রাধান্য দিয়েছেন প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময় জাতীয় নির্বাচনের। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। তাহলে এই ২,০০০ মানুষের আত্মদান, হাজার হাজার লোক আহত হয়ে জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেটার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। সংস্কার বলতে আজকে যা আলোচিত হচ্ছে তার সিংহভাগ ৩১ দফার মধ্যে আগে থেকেই সংযুক্ত আছে। অতীতে ৯১ সালের বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল, মাত্র ৩ মাসের মধ্যে যে নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচনটা বাংলাদেশে আজও পর্যন্ত সবচাইতে বেশি ভালো এবং গ্রহণযোগ্য নির্বাচন। এনসিপি সহ নবগঠিত রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। গণ আকাঙ্ক্ষার যে তাড়না নিয়ে তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দলটা গঠন করেছে, সে আকাঙ্ক্ষা পূরণে যদি তারা নিরবচ্ছিন্ন চেষ্টা করে, আন্তরিক থাকে, কোনো লোভ এবং কোনো ভয়ের কাছে মাথা নত না করে, তাহলে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর জন্য এটা একটা সহায়ক শক্তি হিসেবে আবির্ভাব করবে। এই যে ইসলামী দলগুলি, জামাত ইসলামী বা ইসলামী রাজনীতি, এই সমস্ত ইসলামী রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। এটা জিয়াউর রহমান সাহেব তৈরি করে দিয়েছেন। রাজনীতিতে যত দল হবে, যত মত হবে, রাজনীতির সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। স্বৈরশাসকের গুম, খুন, গণহত্যা সহ যাবতীয় অপকর্মের বিচার নিশ্চিত সহ বৃহত্তর জাতীয় স্বার্থে নিজেদের ঐক্য ধরে রাখার পক্ষে মত দিয়েছেন দুই নেতা। একটা ন্যাশনাল ইউনিটি যদি পরিবেশ হয় কোনো কমন ইস্যুতে, জামাত ইসলামী তাতে প্রস্তুত আছে। বৃহত্তর স্বার্থে যদি কোনো রকমের মতভেদ, মতানৈক্য তৈরি হয়, তাহলে এর সুবিধাটা ফ্যাসিবাদী শক্তি যারা লালন করেন তারাই কিন্তু এই সুবিধাটা গ্রহণ করবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সংকট নিরসনে প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপও চান তিনি। শুক্রবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস দিবসে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় সীমিত লোকবল নিয়েও প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশিত সেবা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন দিগন্ত, ভারতের সঙ্গে বৈরিতা, মাথার ওপর ১৫ লাখ রোহিঙ্গার বোঝা, বৈশ্বিক নানান টানাপোড়েনের মধ্যেই ফরেন সার্ভিস দিবস উদযাপন করল বাংলাদেশ। পররাষ্ট্রে বাংলাদেশের সফলতা নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। লোকবল সংকট থাকা সত্ত্বেও প্রত্যাশিত সেবা পাচ্ছেন প্রবাসীরা, এমন দাবিও করেন তিনি। স্বল্প লোকবল দিয়ে আমার যদি ৫০ জন লোক থাকে সৌদি আরবে, আমি কি করে ১০ লক্ষ সমস্যার সমাধান করব? কাজে সমস্যাটা যাতে কম হয় সেটা ঢাকা থেকেই শুরু করতে হবে, এটা আমি ইমপ্রেস করার চেষ্টা করছি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র উপদেষ্টা। মুর্শিদাবাদের দাঙ্গায় বাংলাদেশ জড়িত মমতা ব্যানার্জির এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন এড়িয়ে যান তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে মুর্শিদাবাদে যে দাঙ্গা শুরু হয়েছে, সেই দাঙ্গার পেছনে বাংলাদেশের হাত রয়েছে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের অন্তর্বর্তী প্রধানের যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকটিকে আসলে গোপন বৈঠক বলেছে। এই ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেবে কিনা? এ ব্যাপারে ইতিমধ্যেই গতকালই একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, এর সাথে অ্যাড করার কিছু নেই। রোহিঙ্গার প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় বাধা বলেও মনে করেন উপদেষ্টা। তবে মার্কিন প্রতিনিধি দল শুল্ক সহ রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে সহযোগিতা করবেন বলেও জানান তিনি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। সমাধানের দিকে যাবে
তখন আমাদের যে বন্ধুরাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও উচ্চ পর্যায়ে নিতে কূটনীতিকদের দায়িত্বশীল ভূমিকা নেয়ার আহ্বানও জানান তৌহিদ হোসেন। এটা আমার কাছে অন্তত কোনো পরামর্শ আছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গাজায় বর্বরোচিত গণহত্যা, ভারতে ওয়াকফ বিল পাস ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বিক্ষোভ পূর্ব সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা অবিলম্বে ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিধন বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। 200 কোটি মুসলমান রুখে দাঁড়ালে ইসরায়েল ও ভারতের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দেন বক্তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। গাজায় বর্বরোচিত গণহত্যা, ভারতে ওয়াকফ বিল পাস ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এই সময় গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েল ও ভারতের মুসলিম নিধনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। আমরা সকলেই জিহাদের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। গাজা এবং রাফা ইহুদিবাদের কবরস্থান রচিত হবে। 200 কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে বাইতুল মুকাদ্দাস কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না। 15 লাখ গাজাবাসীকে নিধন করে মসজিদুল আকসা কুক্ষিগত করার চক্রান্ত সফল হবে না দাবি করে ইহুদি ও হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। সেইভাবে ইসরায়েলের বুকে আমাদের মুসলমানদের পতাকা উড্ডীন হবে। ইসরায়েল আর ইসরায়েলের মিত্র শক্তির সকল রকম পণ্য বয়কট করতে হবে। সমস্ত প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা সদা সর্বদা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। ওরা মানবতা বিরোধী হিসাবে ইতিমধ্যেই আখ্যায়িত হয়ে গেছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররম উত্তর গেট থেকে পুরনো পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে একটি ফ্ল্যাট বাসায় 2 শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিজপুরের রূপবানের টেক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত 2 শিশু হল আব্দুল্লাহ বিন ওমর ও মালিহা আক্তার। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের মা সালেহা বেগম বিকেলে ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের মেঝেতে পড়ে আছে 2 শিশুর রক্তাক্ত মরদেহ। এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। সব মিলিয়ে আহত হয়েছেন আরও 7 জন। হবিগঞ্জের মাধবপুরে শুক্রবার ভোরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন 4 জন। আহত 6 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে 2 জন নিহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে 2 জনের। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ওদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনায় বাসের ছাদ উড়ে গেলেও 5 কিলোমিটার চালানোর পর ছাদবিহীন বাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার অজুহাতে রাজধানীতে বেড়ে গেছে সবজির দাম। কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে পেঁয়াজ রসুনের দামও। চালের বাজারেও কাটেনি অস্থিরতা। সয়াবিন তেল কিনতেও ভোক্তাকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপোর্ট। কেজিতে চাউলের দাম দৈনিক 2-3 টাকা বাড়তে থাকে। আমি আল্লাহর 30 দিন বাজার করি অফিসের। আল্লাহর 30 দিন 2 টাকা 3 টাকা বাড়তেছে, সয়াবিন বাড়তেছে, সবকিছু জিনিসপত্রের দাম বাড়ে। বাজারের টানা অস্থিতিশীলতায় এভাবেই নিজেদের অসহায়ত্ব তুলে ধরলেন এই ক্রেতা। চাল, সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এই অসহায়ত্বের কারণ। মিনিকেট আগে যেটা 68-70 টাকা বেচতাম, এখন 80 টাকা বেচা লাগে। প্রতি কেজি 8-10 টাকা বেঁচে গেছে মিনিকেটটা। 176 টাকা করে লিটার। পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 15 থেকে 20 টাকা। বেড়েছে আলুর দামও। আদা রসুনও কিছুটা ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে প্রায় 7-8 টাকা কেজি বাড়ছে। অন্যগুলো রসুন বাড়ছে আমরা 10 টাকা কেজি বাড়ছে বেশি। দাম বাড়ার জন্য বৃষ্টি ও বৈরী আবহাওয়াকে অজুহাত হিসাবে দেখছেন বিক্রেতারা। বৃষ্টির কারণে মনে হচ্ছে প্রভাব পড়ছে। মূলাই 100 টাকা, 120 টাকা, 160 টাকা তরকারির দাম কেজি। তা আমরা কিভাবে চলবো? আমি ইনকামকে বাড়ছে আমাকে ভাই। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। তবে খাসির মাংস 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1200 টাকায়। গাইটাই জবাই করে সেগুলো একটু কম বেশি বিক্রি করে,
কেউ 750 টাকা বিক্রি করে, কেউ 800 টাকা বিক্রি করে। দেশি গরু যেটা ভালো গরু এটাই 800 টাকা বিক্রি করে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করার দাবি সাধারণ মানুষের। মাহবুব হাসান রিপন, মহনা সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে পুনঃপ্রতিষ্ঠা ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমিনুল হককে নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানী গুলশানে 1 নম্বরের নাভানা টাওয়ারের সামনে থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এম.এ. রহিম শেখের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলশান 2 নম্বর গোল চত্বরে শেষ হয়। আমিনুল হকের বিরুদ্ধে কোনো অপপ্রচার সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সাবেক ছাত্রনেতা এম.এ. রহিম শেখ। দীর্ঘ লড়াই, সংগ্রাম আর নানা চড়াই উতরাই পেরিয়ে যেন নতুন সকাল দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপির রাজনৈতিক দর্শনে নতুন করে আস্থা রেখেছে জনগণ, এমনটা মনে করছেন দলটির নেতারা। আর এই নতুন প্রত্যয়ের মুখ্য বাহক এখন সংগঠনটির তরুণ নেতৃত্ব। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। জুলাই আগস্টের আন্দোলন প্রতিটি মানুষ তো বটেই, প্রতিটি রাজনৈতিক দলের কাছেই ভিন্নভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে দাঁড়ায়, আর সেখানে রসদ যোগায় জাতীয়তাবাদী নানা শক্তি। চট্টগ্রামেও তরুণ রাজনীতিকরা নিজেদের অবস্থান জানিয়ে দেন সংগ্রামের নানা পথ দিয়েই। এই বাস্তবতায় তরুণদের উপর আস্থা রেখে আন্দোলনের কৌশল নিয়েছিলেন তারেক রহমান। স্বাধীনতার পরে থেকে আজকের দিন পর্যন্ত বিএনপি যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে 2000-এর বেশি নেতাকর্মীর উপর, যাদের অধিকাংশই জুলাই অভ্যুত্থান সহ 17 বছর আন্দোলনে মারাত্মক রকমের ভূমিকা রেখেছে, মারাত্মক সাহসী ভূমিকা রেখেছে, আর কোনো রাজনৈতিক দল জীবনে করেছে কিনা প্রশ্নের উত্তর হচ্ছে করেনি। আমাদের নেতা জনাব তারেক রহমান যে উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে পুনর্গঠন করেছেন, সেটা যেন হয় দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। তরুণদের মেধা ও শ্রম দিয়ে সরকার বিরোধী আন্দোলনের ভিত গড়ে উঠেছে, শত নির্যাতনেও তা ভাঙা যায়নি। তারেক রহমান জনপ্রিয় নেতাদের উত্তরসূরিদের সামনে এনেছেন, যারা রাজপথে ও নীতি নির্ধারণে সক্রিয় হয়ে উঠেছেন। জুলাই আন্দোলন কিন্তু তরুণ সমাজ একটা বিশাল বড় একটা ভূমিকা ছিল, এটা আমাদের স্বীকার করতেই হবে। সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন, প্রবীণ যারা আছেন, তারা কিন্তু অনেক বছর পর কাজ করে করে এই জায়গাটায় এসছেন। কাজে এই যে একটা চিন্তাধারা যে শর্টকাটের মাধ্যমে আমি রাজনীতি একটা প্ল্যাটফর্ম যার মধ্যে আমি খ্যাতি পাবো, সেটা কিন্তু ভুল চিন্তা। মূল চিন্তাটা হবে রাজনীতিতে আমি এসেছি একটা কমিটমেন্ট নিয়ে, পরিশ্রম করতে হবে, জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে। তারেক রহমানের কৌশল শতভাগ সফল, তরুণরা এখন নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণ করেছে। বিষয় আর তরুণ রাজনীতিবিদের কথা যদি বলেন, আলাদা করে তরুণ রাজনীতিবিদকে আমি আলাদা করতে চাই না। তরুণের মাঝে যে শক্তি আছে চিন্তার, তরুণের, আমরা তো তরুণ বলতে বুঝি দেহে যে শক্তি আছে, এটাও আমরা বলি। তো এই শক্তিগুলোকে কাজে লাগাতে হবে গঠনমূলক কিছুর জন্য। একটি আদর্শের ভিত্তিতেই একটি দল এবং সেই দলের মানুষেরা রাজনীতি করবে। দলটির তরুণ নেতৃত্ব বলছেন, নতুন রাজপথে থাকা নয়, জনগণের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ার দিকেই এখন মনোযোগ তাদের। দলীয় প্রধান এবার সেই সুযোগ করে দিয়েছেন। আগে যেরকম রাজনীতি আমরা দেখে এসেছি, ওই ভুলগুলো যেন আমরা না করি, আর যেই জিনিসগুলো আমরা পছন্দ করে রাজনীতিতে এসেছি ওই জিনিসগুলো যেন আমরা ধরে রাখতে পারি। যারা আসলে মেধাবী তাদেরকে দিয়ে আমরা রাজনীতি করব। আগের রাজনীতির মধ্যে আর এখনের রাজনীতির মধ্যে একটা বড় একটা ডিফারেন্স আছে, একজন আরেকজনকে আমরা কম্পিটিশন হিসাবে দেখি না। জাতীয় কাউন্সিলে তরুণদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে, চলছে সেই প্রস্তুতিও। বিএনপির পরবর্তী জাতীয় কাউন্সিলেও তরুণদের প্রাধান্য থাকবে, এমনটাই আভাস মিলছে। আর সে কারণেই আসন্ন জাতীয় নির্বাচনেও এ তরুণ নেতৃত্বের উপরই আস্থা রাখছে হাইকমান্ড। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। বড় মৌসুমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে চাল আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। এছাড়া কম শুল্কে চাল আমদানির মেয়াদ না বাড়ানোয় ভারত থেকে চাল আমদানি বন্ধ রয়েছে, ফলে বেড়েছে সব ধরনের চালের দাম। বিপাকে নিম্ন আয়ের মানুষ। আক্তার হোসেন বকুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিক। কম শুল্কে ভারত থেকে চাল আমদানির মেয়াদ শেষ হয়েছে চলতি মাসের 15 তারিখ। নতুন করে মেয়াদ না বাড়ানোয় চালের দাম বেড়েছে। মোটা চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা, আর চিকন চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা।
এদিকে দেশের হাওর অঞ্চলে নতুন ধান উঠতে শুরু হওয়ায় এবং কৃষক যাতে ন্যায্য মূল্য পায় এই কারণে সরকার চাল আমদানিতে ৬২% শুল্ক বৃদ্ধি করেছে। আর নিম্ন আয়ের মানুষেরা বলছেন আয় বাড়েনি, কিন্তু চালের দাম বেড়েছে। ২-১ টাকা চালের দাম বাড়লে ভোক্তা পর্যায়ে কষ্ট তো হওয়ারই কথা, সবার জন্য কষ্ট। চালের দাম একটু বৃদ্ধি হওয়াতে আমাদের জনজীবনের সাধারণ মানুষ যারা দিন মজুর করে খায় এদের জন্য প্রায় নাগালের বাহিরে। কেজি প্রতি বর্তমান আমাদের দেশি চালে ১ টাকা ২ টাকা, আর ইন্ডিয়ান চাল কাঠারিতে ৪ টাকা ৫ টাকা বাড়ছে। চাউল হিলি চাউল বন্ধ ইন্ডিয়ার সরকার বন্ধ করার কারণে চাউলের দাম ঊর্ধ্বদিকে। বড় মৌসুমে কৃষক যেন ধানের ন্যায্য মূল্য পায়, তাই নতুন করে চাল আমদানির প্রয়োজন নেই বলে মনে করেন এই ব্যবসায়ী। চাল আমদানি বন্ধ হয়ে গেলেও দেশে চালের দামের আমার মনে হয় কোনো প্রভাব পড়বে না, যেহেতু আর 15 দিন পর থেকে নতুন ধান ওটা শুরু হয়ে যাবে। তাই আমি যত ব্যবসায়ী হই কৃষকের পক্ষে কথা বলবো, নতুন করে যেন চাল আর আমদানির সুযোগ না দেওয়া হয়। আমদানি বন্ধ থাকার পরও কোনো ব্যবসায়ী চাল আমদানি করতে চাইলে তাকে ৬২% শুল্ক দিতে হবে বলে জানায় হিলি বন্দর কর্তৃপক্ষ। বাণিজ্য মন্ত্রণালয় দ্বিতীয় মেয়াদে চলতি মাসের 15 তারিখের সময় বেঁধে দেওয়ায় এ বন্ধ দিয়ে আর চাউল আমদানি হবে না। এরপরেও কেউ যদি চাউল আমদানি করতে চায় তাহলে তাকে 62% অর্থাৎ ৬২% শুল্ক দিয়ে চাউল আমদানি করতে হবে। কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন সবাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের প্রতিযোগিতায় চট্টগ্রামের অভিষেক দাস সেরা বাংলাবিদ নির্বাচিত হয়েছেন, পেয়েছেন 10 লাখ টাকার মেধাবৃত্তি। আর দ্বিতীয় হয়েছেন ঢাকার রিফা তাসনিয়া 3 লাখ টাকা এবং তৃতীয় চট্টগ্রামের রশ্মি তুলতুল চৌধুরী পেয়েছেন 2 লাখ টাকা। শুদ্ধ বাংলা চর্চায় উৎসাহ দিতে আয়োজিত এই আয়োজনে প্রথম 10 জন পেয়েছেন ল্যাপটপ ও 50,000 টাকার বই। বিচারক হিসেবে ছিলেন তারিক মঞ্জুর, আনিসুল হক ও ত্রবা মজুমদার। অতিথি ছিলেন আবুল কাশেম ফজলুল হক ইস্পাহানি ও চ্যানেল আইয়ের কর্তা ব্যক্তিরা। দেশের বাইরের খবর। পশ্চিম ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত জ্বালানি বন্দরে মার্কিন হামলায় অন্তত 38 জন নিহত হয়েছেন, আহত শতাধিক। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন আরও 45 ফিলিস্তিনি। হামাস জানিয়েছে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার বিনিময়ে সব বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত তারা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় 2 জন নিহত হয়েছেন। কাজী শাহরিয়ার ডেস্ক রিপোর্ট। পশ্চিম ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাস ইসা বন্দরে বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। এতে নিহত হয়েছে কমপক্ষে 38 জন, আহত হয়েছে শতাধিক মানুষ। হুতি সমর্থিত আল মাসিরা টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আল মাসিরা টিভির তথ্য মতে মার্কিন সেনাবাহিনী হুতি গোষ্ঠীর জ্বালানি উৎস নির্মূলের লক্ষ্যে এ হামলা চালায়। ইরান সমর্থিত হুতিদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ শুরু করার পর এটি সবচেয়ে বড় হামলাগুলোর একটি বলে মনে করা হচ্ছে। এদিকে ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গাজায় আরও 45 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে শুক্রবার ভোরে খান ইউনিসে এক বিমান হামলায় নিহত হয়েছে একই পরিবারের 13 জন। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৃত্যু হয়েছে 32 জনের। ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও শতাধিক। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি সকল জিম্মিকে মুক্তি দেওয়ার নতুন শর্ত জানিয়েছে। হামাস বলছে গাজায় ইসরায়েল স্থায়ীভাবে যুদ্ধবন্ধ ও সেনা সরিয়ে নিলে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত তারা। হামাস অন্তর্বর্তীকালীন কোনো চুক্তিতে সম্মত হবে না বলেও সাফ জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইউনিভার্সিটিতে বন্দুক হামলার ঘটনায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে, এতে আহত হয়েছে কমপক্ষে 5 জন। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে ফ্লোরিডা ইউনিভার্সিটির টালাহাসি ক্যাম্পাসে আচমকাই ঢুকে গুলি চালাতে শুরু করে এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা বলছেন সেখানে 8 থেকে 10 রাউন্ড গুলি চালানো হয়। ইতোমধ্যেই হামলাকারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্কে বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বৃহস্পতিবার বিশ্ব অর্থনীতি নিয়ে এক পূর্বাভাসে একথা জানায় সংস্থাটি। IMF বলছে নতুন প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী হলেও এতে বিশ্ব পুঁজিবাজারে মন্দা দেখা দেবে না। IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, বিশ্ব পুঁজিবাজারে অনিশ্চয়তায় মোকাবেলায় সব দেশকে অবশ্যই নিজেদের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে। অন্যদিকে মার্কিন সরকারকে শুল্ক কমানোর আহ্বান জানান তিনি।
কোনো স্পষ্ট ও সুনির্দিষ্ট কারণ ছাড়াই একের পর এক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিলের ঘটনায় মামলা হয়েছে ট্রাম্প প্রশাসনের 3 কর্মকর্তার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য জর্জিয়ায় ফেডারেল আদালতে মামলা করেছেন 130 জনের বেশি বিদেশি শিক্ষার্থী। তাদের অভিযোগ, বেআইনিভাবে তাদের ভিসা বাতিল করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শিক্ষার্থীরা মামলায় বলেন, ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি বেআইনিভাবে সরকারি স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম থেকে তাদের স্ট্যাটাস বাতিল করে দিয়েছে। এতে শিক্ষার্থীরা গ্রেপ্তার, আটক এবং নির্বাসনের ঝুঁকিতে পড়ছেন। খেলার খবর, ক্রিকেট। নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সবশেষ ম্যাচে নামছে বাংলাদেশ। এবারে প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। লাহোরে বাংলাদেশ সময় সকাল 10:30টায় শুরু হবে খেলা। এ ম্যাচ জিততে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হবে জ্যোতি বাহিনীর। হেরে গেলেও সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে সমীকরণের বার প্যাচের হিসেব কষতে হবে। পুরোটা জানাচ্ছেন মুদাসসির আলী। নারী বিশ্বকাপ বাছাইয়ে টানা 3 ম্যাচ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 উইকেটে হেরে ধাক্কা খায় বাংলাদেশ। একই দিনে নিজেদের চতুর্থ ম্যাচে থাইদের 87 রানে হারিয়ে সবার আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে পাকিস্তান। এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত না হলেও মূল পর্বের দৌড়ে পাকিস্তানিদের পরেই আছে বাংলাদেশ। বাছাই পর্বে এ পর্যন্ত রান রেটে সবচেয়ে এগিয়ে জ্যোতি বাহিনী। নিজেদের সবশেষ ম্যাচে স্বাগতিকদের ডুবাতে পারলে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটে ফেলবে টাইগ্রেসরা। হেরে গেলেও অবশ্য সুযোগ থাকবে, তবে তা নির্ভর করবে কিছু বিষয়ের ওপর। প্রথমত, খুব বেশি রান ব্যবধানে হারা যাবে না নিগার সুলতানাদের। দ্বিতীয়ত, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের দিকে খেয়াল রাখতে হবে বাঘিনীদের। এদিকে মূল পর্বের আশা শেষ হয়ে গেছে আয়ারল্যান্ড ও থাইল্যান্ডের। আইরিশদের কাছে হেরে গেলে স্কটিশদের আশাও শেষ হয়ে যাবে, তবে জিতলেও সে ব্যবধানটা কম হলে রান রেটে বাংলাদেশের চেয়ে পিছিয়েই থাকবে স্কটল্যান্ড। আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে আরও লাভ জ্যোতি বাহিনীর। প্রায় একই রকম হিসেব ক্যারিবীয়দের ক্ষেত্রেও। যেহেতু 4 ম্যাচে তাদের জয় 2টিতে, সেহেতু নিজেদের সবশেষ ম্যাচে থাইদের খুব বড় রান ব্যবধানে পরাস্ত করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। টেবিলে তারা স্কটিশদের চেয়েও পিছিয়ে। তবে এত কিছুর পরেও পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার জন্যই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়াটাই শ্রেয় হবে নিগার সুলতানাদের। আর তা করতে পারলে বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে পা রাখতে পারবে বাংলাদেশ। মুদাসসির আলী, মোহনা সংবাদ। ফুটবল। সঠিক পরিকল্পনার অভাবে দেশের ফুটবলের মান দিন দিন তলানিতে নামছে বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। তবে হামজা চৌধুরীর উপস্থিতিতে দেশের ফুটবলে নতুন জাগরণ হতে পারে বলে মনে করেন তিনি। মোহনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক এই গোলকিপার। কাজী পাপ্পুর প্রতিবেদন। ইউরোপিয়ান কিংবা বিশ্ব ফুটবল, দুক্ষেত্রেই ফুটবলারদের দুর্দান্ত পারফরমেন্সে বেশি অবদান ক্লাবগুলোর। মেসি, রোনালদো, নেইমার, যাদের নিয়ে এত মাতামাতি, তাদেরও উত্থান ক্লাব থেকেই। বলা যায় বিশ্ব ফুটবলে খেলোয়াড় তৈরির মেশিন হিসেবে ভূমিকা রাখার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক্লাব। অথচ উল্টো চিত্র বাংলাদেশে। খেলোয়াড় তৈরিতে ক্লাবগুলো বরাবরই উদাসীন। এতে যেমন ভালো মানের খেলোয়াড় তৈরি হচ্ছে না, তেমনি ভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় বাংলাদেশের খেলার মান দিন দিন তলানিতে নামছে। অবকাঠামোগুলো যদি আপনি ঠিক না করেন এবং আমাদের প্রত্যেকটা ক্লাবে যদি ধরেন ইয়ুথ লেভেলে যদি কোনো ইয়ুথ লেভেলে নিয়ে কাজ না করে, বিশেষ করে বাইরে যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশে কিন্তু প্রত্যেকের কিন্তু ইয়ুথ লেভেলে টিম আছে, স্তরে স্তরে টিম আছে। তো ওই অনুযায়ী যদি আমরা ধরেন একটা মিনিমাম মেনটেন করতে পারতাম ইয়ুথ লেভেলে, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাবের কিন্তু ইয়ুথ সাইডটা অনেক স্ট্রং হতো, যেটা করে কিন্তু আমরা পাইপলাইনে অনেক খেলোয়াড় পেতাম। ফেডারেশন চিন্তা ভাবনা করবে কিভাবে পরিকল্পনা করলে সারা বাংলাদেশে ফুটবল জাগরণ হবে। আমার মনে হয় যে প্রত্যেকটা জেলায় লিগের দিকে একদম কনসেন্ট্রেট করতে হবে লোকাল খেলোয়াড়দের। আর বিশেষ করে ভাড়ায় বিদেশি যারা খেলে সারা বাংলাদেশে, এই জিনিসগুলো বন্ধ করে দিতে হবে। হামজা নামে এক উদ্ধারকারী জাহাজ আছে, যেখানেই নৌডুবি সেখানেই হামজা। ডুবন্ত বাংলাদেশ ফুটবলের সেই উদ্ধারকারী নাবিক হতে পারবেন কি হামজা চৌধুরী? এমন প্রশ্নে বাংলাদেশ দলের সাবেক গোলরক্ষক বলেন তার উপস্থিতি দলকে উজ্জীবিত করবে। এক হামজা আসাতে আমাদের সারা বাংলাদেশে যে নবজাগরণ হয়েছে ফুটবলের, সেটা কিন্তু আমাদের এখন কাজে লাগাতে হবে। দেখুন, হয়তো আমরা ইন্ডিয়ান ম্যাচটা জিতিনি, সামনে আমাদের 2টো ম্যাচ আছে, সিঙ্গাপুর, হংকং। এই 2টো ম্যাচ আমাদের প্রথমে আমরা ঘরের মাঠে খেলবো। অবভিয়াসলি আমাদের খেলোয়াড়রা যে অবস্থায় আছে, যে শেপে আছে, আমার বিশ্বাস আমরা যদি এই আত্মবিশ্বাসটা কাজে লাগাতে পারি নিজের মাঠে,
প্রিপারেশনটা ভালো নিতে পারি, অবভিয়াসলি আমরা নেক্সট ম্যাচগুলোতে জয়ের মুখ দেখব। হামজার পথ ধরে অনেকেই আসছেন, যা দেশের ফুটবলকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে বলে আশা জানান তিনি। আরো বেশ কয়েকটা প্রোফাইলের খেলোয়াড় আছে যারা আগামীতে আসবে, এতে করে কিন্তু আমরা দক্ষিণ এশিয়া কিন্তু একটা অন্য একটা জায়গায় উচ্চতায় চলে যাব। কাজী পাপ্পু, মোহনার সংবাদ, ঢাকা। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আমরা। বিএনপির ক্ষমতায় যাওয়া বন্ধ করতে নির্বাচন বিলম্বিত করছে সরকার, অভিযোগ বিএনপির। সংস্কার শেষে নির্বাচন চায় জামাত। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মিকে বড় বাধা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সংকট নিরসনের প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা। গাজা গণহত্যা বন্ধ ও ভারতে ওয়াকফ বিল পাশের দাবিতে ঢাকা বিক্ষোভ। নিধন বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান। এবং বৃষ্টির অজুহাতে ফের ঊর্ধ্বমুখী কাঁচা বাজার বেড়ে গেছে, বেশিরভাগ শাকসবজির দাম। মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।